সে প্রশ্ন নিচ্ছি, আমাদেরকে তাহমিনা নামে এক বোন প্রশ্ন রেখেছেন, স্বামী স্ত্রী যদি জামাত করে বাসায় নামাজ পড়তে চায় তাহলে কিভাবে নামাজ পড়বে? স্বামী স্ত্রী নামাজ পড়া এটা তো জায়েজ আছে, তবে ফরজ নামাজ না পড়ে নফল নামাজ পড়াটা সবচেয়ে ভালো। স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী সামনে থাকবে। আর ফরজ নামাজ যদি পড়তেছে তাহলে পিছনেই থাকবে, সরাসরি পিছনে থাকবে, স্বামী সামনে থাকবে, এটা পড়তে পারে। তো পুরুষের নামাজ কিন্তু মসজিদে পড়তে হবে। এখন উনি যদি খালি মনে করে যে স্ত্রীকে নিয়ে আমি কি করতে থাকি, জমাত করতে থাকি, তাহলে 4 জন লাগবে স্ত্রী, তারও জমাত হবে, 902 জন তো হবে না। এক্ষেত্রে আমার মনে হয় পুরুষের নামাজ সবচেয়ে মসজিদে হওয়া দরকার। একান্ত যদি সে বাসায় কোনো সময় নামাজ আদায় করে তাহলে স্ত্রী তার পিছনে পড়তে পারে, ওটা ফরজ হোক অথবা নফল হোক। কিন্তু অনেকে আবার পাশাপাশি দাঁড়ায়, পাশাপাশি না, একবারে সম্পূর্ণ পিছনের কাতারে সে দাঁড়াবে, নামাজ পড়তে পারে। এটা সন্তানরা থাকে, ছোট বাচ্চারা থাকে, অবশ্যই সন্তানরা থাকে, যদি 7 বছর হলে তো নামাজের কথা বলতে হয়। তো অনেকে মসজিদে যায় না, মার সাথে যদি তার ছেলে মেয়েরা দাঁড়ায় যায় কোনো অসুবিধা নেই, এটা তো আরও সুন্দর পরিবেশ হবে, যে করে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহর সিজদা হয়, আল্লাহর রহমত সরাসরি সেখানে বর্ষিত হয়। এটা একটা সুন্দর বেহেশতি পরিবেশ। এই জন্য তো নফল নামাজগুলো বাসায় পড়ার ব্যাপারে হাদিসের নির্দেশনা রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ। আর একটি বিষয় শেখ, অনেক সময় বাসা বাড়িতে মহিলারা মুরগি জবাই করে, এক্ষেত্রে এটা বৈধ হবে কিনা? জবে করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা মহিলা বলুক পুরুষ বলুক জবে করতে কোনো অসুবিধা নেই। আর ঢাকাতে আমরা যারা থাকি অনেক সময় বাইরে থাকি, তো মহিলা যদি জবই না করতে পারে তো সমস্যা আমাদের চতুর্দিক দিয়ে দেখা দিবে, এখানে কোনো রান্না বান্নার সমস্যা হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ স্যার। আমরা মূল টপিকে অল্প শুনতে চাচ্ছি আপনার থেকে। আদর্শ শিক্ষকের গুণাবলী নিয়ে আপনি অনেক কথা বলেছেন, সবশেষ শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যে কথাটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, তার বিষয় হচ্ছে উতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আমি মনে করি একজন শিক্ষক চরিত্রবান হওয়া দরকার। চরিত্র বলতে তার কাছে 4টি গুণের সমাহার হতে হবে, এটা আমি একদিন বলছিলাম আগে। সে সততা থাকতে হবে, দয়া থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। এটি তার ভিতরে যে তৈরি হয় তাইলে সে একজন আদর্শ শিক্ষক থাকবে। এই জন্য শিক্ষক এগুলো অবলম্বন করার চেষ্টা করবে। আর দ্বিতীয় যে নসিহতটা আমি শিক্ষকদের উদ্দেশ্যে যে অনুরোধটা করতে চাই সেটা হচ্ছে যে আসলে আপনি যে বিষয়ের শিক্ষক হবেন সেই বিষয়ে যেন আপনার কোনো দুর্বলতা না থাকে, অস্পষ্ট যেন না থাকে। আপনি নিজে অধ্যয়ন করবেন। এখন অধ্যয়ন করার মতো নেট দুনিয়া থেকে অনেক কিছু সংগ্রহ আছে, সিনিয়ররা আছে, তাদের সহযোগিতা করে। আসলে আমি যাদের কাছে বক্তব্যটা পেশ করছি তারা যেন বোধগম্য হয়, সেই ক্ষেত্রে আসলে শিক্ষকের সেই যোগ্যতা অবলম্বন করতে হবে। আমি বিভিন্ন দেশে দেখেছি, তুরস্কে আছে যে শিক্ষক তার বক্তব্যটা কীভাবে উপস্থাপনা করলো, এটা লাইটের সামনে অথবা গ্লাসের সামনে সে কী করতে হয়, আগে প্র্যাকটিস করতে হয়, যে তার চেহারার ভঙ্গিটা কেমন হয়, সে তার চোখ তখন কোন দিকে থাকে, এই সমস্ত প্র্যাকটিস করে তাকে একবারে বাচ্চাদের আকর্ষণীয় করে তোলার জন্য, তার উপস্থাপনের জন্য সুন্দর হয়, এটা অবশ্যই চেষ্টা করতে হবে। এখন বাচ্চারা অনেক কিছু ফলো করে, যে আসলে আমার স্যারের পোশাকটা কেমন, স্যারের টুপিটা কেমন বা চশমাটা কেমন, তার গেট আপসা কেমন, এগুলো সব কিছু কিন্তু দেখে। এই ক্ষেত্রে সে আসলে একজন শিক্ষণীয় হিসাবে সুন্দর পারফেক্ট একটা মানুষ হিসাবে সে শিক্ষার্থীদের সামনে যাবে। এবং পরবর্তী সময় আসলে প্রাতিষ্ঠানিক কিছু দায় দায়িত্ব থাকে শিক্ষার পরিবেশকে সুন্দর করার জন্য। শিক্ষক অবশ্যই প্রতিষ্ঠান প্রদানকে যে সমস্ত বিধিবিধান শিক্ষার উন্নয়নে আছে এই ক্ষেত্রে সহযোগিতা করবে। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।